বাংলা কাব্য সাহিত্যের যে কবি বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যিনি বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি, ধূসরতার কবি, প্রকৃতির কবি, প্রেমের কবি। যিনি বাংলার কবি, কবি জীবনানন্দ দাশ। আমরা এই জীবনানন্দ দাশের একটি উল্লেখযোগ্য কবিতা আমাদের উচ্চ মাধ্যমিক সাহিত্য চর্চা বইয়ের অন্তর্গত। কবিতার নাম শিকার। এই শিকার কবিতাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। শিকার কবিতাটি প্রথমে প্রকাশিত হয় 1351 বঙ্গাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থে। পরে এটি 1377 বঙ্গাব্দে প্রকাশিত হয় বনলতা সেন কাব্যগ্রন্থে। শিকার, এই শিকার শব্দটির মধ্য দিয়ে বুঝতে পারছি কোনো কিছুকে ধরা, কোনো কিছুকে হত্যা করা অন্যায়ভাবে, তাকেই আমরা বলি শিকার। এই শিকার কবিতার প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমাদেরকে বলতে হবে জীবনানন্দ দাশ শিকার কবিতা রচনার আগে আরেকটি কবিতা লিখেছিলেন। কবিতার নাম ক্যাম্পে। সেই ক্যাম্পে কবিতাটি যখন তিনি রচনা করলেন, তাই সেই কবিতাকে নিয়ে সজনীকান্ত সেন শনিবারের চিঠি পত্রিকাতে নানা অভিযোগ এনেছিলেন, অশ্লীলতার অভিযোগ। যদিও কবি তার নিজের কবিতার ব্যাখ্যা দিয়েছিলেন, সে অভিযোগ খণ্ডিত হয়েছে। সেখানে ক্যাম্পে কবিতায় আমরা কি দেখেছিলাম? এক হরিণী, এক অসহায় হরিণী যে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার ডাকে সাড়া দিয়ে একের পর এক হরিণ ছুটে যাচ্ছে, আর একটা করে গুলির শব্দ। অর্থাৎ সেখানে ক্যাম্পে থাকা কিছু লোক যারা ভোগবাদী মানুষ, তারা একটার পর একটা হরিণকে হত্যা করছেন। সেই কবিতার প্রেক্ষাপটকে নিয়েই আমাদের আলোচ্য কবিতা শিকার। একই রকমের অনুভূতি, একই রকমের প্রেক্ষাপট। শিকার কবিতায় যে বিষয়বস্তু কবি তুলে ধরেছেন সেটাকে আমরা আলোচনা করব। শিকার কবিতায় দুটো ভোরের কথা দেওয়া আছে। ভোর, ভোর রাত পেরিয়ে দিনের সূচনার আগের মুহূর্তকে বলা হয় ভোর। দুটো ভোর, দুটো ভোর বিশেষ তাৎপর্যবাহী। আমরা সরাসরি অন্য কোনো আলোচনায় না গিয়ে কবিতার মধ্যে প্রবেশ করব। কবিতায় দেখো কি দেওয়া আছে। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এখানে প্রথম ভোরের কথা বলা হচ্ছে। প্রথম ভোরে আমরা কি দেখলাম? ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কবি যে ভোরের কথা বলছেন, সে ভোরটা কেমন? সে ভোরের আকাশটা কেমন? ঘাস ফড়িং, এক ধরনের ফড়িং যার লেজের দিকটা একটা হালকা নীলাভ। ঘাস ফড়িং ঘাসে ঘাসে ঘুরে বেড়ায়, তার নাম হচ্ছে ঘাস ফড়িং। আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। নীল রংটা আমাদের চোখে আরাম দেয়, আর ঘাস ফড়িংয়ের যে নীল রংটা সেটা আরও আরামদায়ক। ভোরবেলার প্রকৃতির যে আকাশ, সেই আকাশটা সেই ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল, মানে যা আমাদের ইন্দ্রিয়কে আরাম দেয় সেরকম নীল। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কেমন নীল? কোমল, নরম, আরামদায়ক নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আকাশ নীল, আর চারিদিকে কি? পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা গাছ সকলেই জানি, পেয়ারায় যখন কচি পাতা বের হয়, তার যে সবুজ রং এতটাই কোমল, এতটাই আরামদায়ক, এতটাই দেখতে ভালো লাগে আমাদের। সেরকম কোমল সবুজ নীলাভ আকাশ, চারিদিকটা কি? পেয়ারা আর নোনা আতা, এক ধরনের আতা গাছের পাতা, নোনা আতা বলা হয়। এই নোনা আতার পাতা, পেয়ারার পাতা এবং নোনা আতার যে পাতার রং সবুজ, হালকা সবুজ, আরামদায়ক সবুজ। আকাশের রং নীল, আর চারিদিকটা কেমন? পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে পেয়ারার গাছ আছে এবং নোনা আতার গাছ আছে, সেই পাতার রং কেমন? টিয়ার পালক। টিয়া পাখির পাখনার যে সবুজ রং, সেরকম সবুজ। অর্থাৎ এটা মনোরম মিষ্টি পরিবেশ। একটি তারা এখনো আকাশে রয়েছে। যখন সন্ধ্যা হয় তখন আকাশে একটি তারা ওঠে, তাকে নাম দিই সন্ধ্যা তারা। সেই তারাটি সারা রাত থেকে ভোরবেলায় সকল তারা নিভে গেলেও সন্ধ্যা তারা, শুক তারা নামে পশ্চিম আকাশে তখন আমরা দেখতে পাই।
একটি তারা এখনও আকাশে রয়েছে। কোন তারা রয়েছে? সেই শুকতারা বা সন্ধ্যা তারা এখনও আকাশে জ্বল করছে। সকল তারা নিভে গেছে, কিন্তু একটি তারা, কারণ তারা অনেকক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাই, তাই ভোরবেলাতে শুকতারা বা সন্ধ্যা তারাটি জ্বলছে। তবে এখানে তাহলে প্রথম ভোরের জায়গায় কি দেখলাম? আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল, আর পেয়ারা আর নোনার পাতা কেমন টিয়ার পালকের মতো সবুজ, আর আকাশে একটি তারা এখনও জ্বলছে। পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে শুনবে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মধুর মেয়েটির মতো। পাড়াগা শহর, গ্রামাঞ্চল। পাড়াগা মানে আরও বেশি গ্রাম। পাড়াগার বাসর ঘর, বিবাহের পর বধূ এবং বর যে ঘরে প্রথম শয়ন করে সেই ঘরকে বলা হয় বাসর ঘর। পাড়াগার বাসর ঘরে, পাড়াগাঁয়ের একটি মেয়ে বাসর ঘরে প্রথম তার স্বামীর সঙ্গে রাত কাটানোর জন্য যেমনভাবে অপেক্ষা করে, লজ্জায় শঙ্কিত অবস্থায়, পাড়াগার বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি মদির বলা হয়েছে কারণ গোধূলি, সূর্য যখন ডুবে যায় তখন তাকে বলা হয় গোধূলি। এই গোধূলি কালের পরিবেশটা একটা মদিরতায় পরিপূর্ণ থাকে, একটা মোহময় নেশা মতো অবস্থার সৃষ্টি হয় পরিবেশের। সেই গোধূলি মদির মেয়েটির মতো, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। অর্থাৎ একটি পাড়াগার মেয়ে, সে তার প্রথম বাসর ঘরের রাতে যেমন করে লজ্জায় শঙ্কিত অবস্থায় মদিরতায় পরিপূর্ণ হয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করে, ঠিক সেরকমভাবে ভোরবেলায় আমাদের আকাশে তারাটি যেন জ্বল করে জ্বলছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। জীবনানন্দ দাশ হচ্ছেন প্রকৃতির কবি, ইতিহাস সচেতন কবি। তিনি কি করেছেন? এই কবিতা লিখতে গিয়ে সুদূর হাজার হাজার বছর আগেকার এক ইতিহাসের জগতে ফিরে গিয়েছেন। সেই আকাশের তারার বর্ণনা করতে গিয়ে, ভোরের বর্ণনা করতে গিয়ে তিনি ইতিহাসকে আশ্রয় করেছেন। তিনি কি বললেন? কিংবা মিশরের মানুষই, মিশর একটি দেশের নাম, আমরা জানি মধ্যপ্রাচ্যের একটি দেশ। মিশরের মানুষই, মানুষ বললে পুংলিঙ্গ, মানুষই মানে স্ত্রীলিঙ্গ। মিশরের কোনো এক মেয়ে তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। আমার নীল মদের গ্লাস, কবির একটা মদের কোনো মদ কবি খাননি, ব্যাপারটা হচ্ছে এরকম যে কবি বলছেন ভোরবেলার বর্ণনা তুলনা করতে গিয়ে একটা গ্লাসে কি আছে? মদ আছে। মদ মানে মদিরতায় পূর্ণ, যা নেশাগ্রস্ত করে, আমাদেরকে মোহময় করে। এক গ্লাস মদ আছে, তার মধ্যে কি? মুক্ত জল করে, ঝকঝকে জিনিস। এই মুক্ত কি করেছিল? একটি মেয়ে, ছেলে নয়, একটি মেয়ে তার বুকের থেকে তার মুক্তটি কি মদের গ্লাসে রেখেছিলেন। অর্থাৎ দেখো, এক গ্লাস মদ মানে মদিরতায় পূর্ণ, মোহময়তায় পূর্ণ। সেই মোহময়তার মধ্যেও গ্লাসের মধ্যে কি ছিল? একটি মেয়ে তার মুক্তটি খুলে রেখেছিল। অর্থাৎ যে মদিরতাপূর্ণ গ্লাসটি ছিল কবির কাছে, সেটি আরও বেশি মদিরতায়, আরও বেশি সৌন্দর্যে, আরও বেশি রমণীয়তায় পরিপূর্ণ হয়েছে। সেই সৌন্দর্য, রমণীয়তা, মদিরতাকে প্রকাশ করতে গিয়ে কবি ইতিহাসকে আশ্রয় নিয়েছেন। বলেছেন কি? কিংবা মিশরের মানুষই মানে মেয়ে বললাম, তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। আমার মানে কবির কাছে। কবি এই কবিতার বর্ণনা করছেন, ভোরের বর্ণনা করছেন। তাই কবি বলছেন যে ভোরটা কেমন? মিশরের মানুষই নীল মদের, এই নীল যেমন করে কি করেছিল? বুকের থেকে তার মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। সেরকম হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা চলছে এখনও, হাজার হাজার বছর আগে। মানে এই তারা সেই ইতিহাসে যে ঘটনাকে তিনি তুলে আনলেন, সেদিনকে যেমন জ্বলছিল আজও জ্বলছে। হাজার হাজার বছর আগে একটি রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। যেমন করে সেই প্রাচীন সুদূর ইতিহাসে যেমন করে তারা জ্বলেছিল, আজও সেরকম করে তারাটি, অর্থাৎ কোন তারাটি? পশ্চিম আকাশের সন্ধ্যা তারা, যারা শুকতারা নামে পরিচিত, সেই শুকতারা এখনও জ্বলছে। এই যে লাইনগুলো আমি পড়লাম, এখানটা যে বিষয়টি বর্ণনা পেলাম, এটা ভোরের পরিবেশের বর্ণনা, এটা প্রকৃতির বর্ণনা, সুন্দর ভোরের বর্ণনা। এরপরে কবি কি বলছেন? হিমের রাতে, হিম মানে ঠান্ডা, শীতের রাতে শরীর করা মানে গরম করার জন্য, হেমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। দেশওয়ালি মানে গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষ, যারা শহরের জীবনযাপন থেকে নিরত, দূরে বাস করে। সেই
গ্রামের প্রান্তিক মানুষরা কী করেছিলেন, শীতের রাতে, হিমের রাতে মানে শীতের রাতে শরীর গরম করার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল শরীরকে গরম করার জন্য। মরগ ফুলের মতো লাল আগুন। দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল সে আগুনটা কেমন, মরগ ফুল এক ধরনের ফুলের নাম, সেরকম লাল। উপমা চয়নে জীবনানন্দ দাশ বিখ্যাত, তিনি কি করেছেন, যে আগুন জ্বলছে সে আগুনকে তিনি তুলনা করলেন কার সঙ্গে, মরগ ফুলের সঙ্গে। মরগ ফুলের যেমন লাল রং সেরকম আগুনটার রং ছিল লাল, মরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা মানে শুকনো বট গাছের, পাকুড় গাছের, বড় বড় গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে। তাদের ভোরবেলা হয়েছে তবুও কিন্তু কি আগুন এখনও জ্বলছে। কাদের আগুন, দেশওয়ালিরা তাদের শরীর গরম করার জন্য যে আগুন জ্বেলেছিল সে আগুন এখনও জ্বলছে। তারপরে কবি কি বলছেন, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। যে আগুন দেশওয়ালিরা শরীর গরম করার জন্য জ্বেলেছিল সে আগুন যখন ভোরবেলা ছিল তখন সেটা মরগ ফুলের মতো লাল ছিল, কিন্তু যখন সূর্যের আলো ভোর অতিক্রান্ত হয়ে সূর্যের আলো প্রবেশ করছে তখন কি হলো, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, কুসুম ফুলের মতো, সেই ফুলের মতো কিন্তু আর লাল নেই। রোদের ছটায় সে আগুনের রং কিছুটা ম্রিয়মান, কিছুটা নমনীয় হয়েছে। তাই বলছে সূর্যের, বলছেন কি, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। হয়ে গেছে কেমন, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কি অসাধারণ তুলনা, কি বলছেন, হয়ে গেছে, কে হয়ে গেছে, আগুনটি হয়ে গেছে কার মতো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শালিক পাখি, সে শালিক কেমন, রোগা শালিক, যে শালিক প্রায় মরতে বসেছে, যে শালিকের যখন সে মরতে বসেছে তার জীবনের আর কিছু আশা নেই, পাওয়ার নেই, চাওয়ার নেই, তার ইচ্ছেগুলো কেমন হয়, তখন মৃত্যু হলেই সে চলে যাবে এপার থেকে, তখন তার জীবনে কোনো ইচ্ছা থাকে না, ইচ্ছাগুলো কেমন হয়, বিবর্ণ হয়ে যায়। সেই বিবর্ণ যেমন ইচ্ছাগুলো হয়, আগুনটার রং সেরকম বিবর্ণ হয়ে গেছে কার মতো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে কি আগুনটা। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আর সকালবেলায় যখন সূর্য উঠলো তার যে আলো ঝিকমিক করছে, শিশির পড়েছে, তাহলে পরে বুঝতে হচ্ছে কবিতাটা হেমন্তকালে লেখা, হেমন্তকালে শিশির পড়েছে ঘাসের উপরে, সূর্যের আলোয় সেই ঘাসের শিশিরগুলো যেন বিন্দু বিন্দু হয়ে জ্বলে উঠেছে, মনে হচ্ছে কি ঝিলমিল করছে কার মতো, চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো। ময়ূরের নীল ডানা ময়ূর পেখম তুলে যেমন ঝলমল করে ওঠে, সূর্যের আলো পড়ে ঘাসের উপর যে বিন্দু বিন্দু শিশির কণা পড়েছিল সেই শিশির কণা যেন জ্বলে উঠেছে। কেমন করে, ময়ূরের পুচ্ছ যেমন করে পেখম তুললে জ্বলে নেচে ওঠে, আমাদের শরীর, আমাদের মন, আমাদের হৃদয় পুলকিত আনন্দিত হয়, সেরকম একটি সুন্দর সকাল ভোর অতিক্রান্ত হয়ে উপস্থিত হয়েছে। এ পর্যন্ত প্রথম ভোরের বর্ণনা আমরা পেলাম। এই প্রথম ভোরের বর্ণনা যেটা পেলাম আমরা, সেখানে কি দেখলাম, সুন্দর ভোর, রোমান্টিক ভোর। যে ভোরের বর্ণনা করতে গিয়ে কবি ইতিহাসকে টেনে এনেছেন, দেশওয়ালিদের আগুন জ্বালার প্রসঙ্গ টেনে এনেছেন, রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের কথা তুলে এনেছেন। এরপরে শিকার কবিতা যেটা বিষয়ের মধ্যে প্রবেশ করছে আমরা, দেখো যেটা মূল অর্থ এখানেই আমরা পাবো দ্বিতীয় ভোরের ক্ষেত্রে। এরপরে কবি বলছেন ভোর, আবার হয়েছে ভোর, কিন্তু এ ভোরটা সেই সুন্দর ভোর নয়, এ ভোর শিকারের ভোর। রাত পেরিয়ে সকাল হয়, সকলের জীবন নতুন করে সেজে ওঠে, সকলের জীবনকে নতুন করে সেজে ওঠে না, কারো কারো জীবন কোনো সকাল দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু যার জীবন দুর্বিষহ হয় সেও ভাবে সকাল হয়েছে, হয়তো নতুন করে জীবনটা আবার একদিন এগিয়ে যাবে। কি দেওয়া আছে দেখো, ভোর, সারা রাত চিতাবাহিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে কে এখন যায় না, সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে কেউ একজন নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন, আকাশে নক্ষত্র ছিল না, নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে, মেহগুনির জঙ্গলে
যেমন আলো প্রবেশ করে না, যেমন অন্ধকার হয় সেরকম অন্ধকারে, মেহগিনীর অন্ধকারে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, সুন্দরী গাছের নাম, অর্জুন গাছের নাম, মেহগিনী, অর্জুন, সুন্দরী, এইসব গাছের জঙ্গলের নিচে ঘুরেছে ঘুরেছে, ফিরে ফিরে বেরিয়েছে কি করে? চিতাবাঘিনীর হাত থেকে। চিতাবাঘিনীর হাত থেকে কেউ একজন নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে পালিয়ে বেরিয়েছে। কে আমরা দেখব? ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ কি করেছে? একটা সুন্দর বাদামি হরিণ কি করেছে? সে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সুন্দরীর বন গেছে, কখনো অর্জুনের বন গেছে, কখনো মেহগিনীর বন গেছে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কেন ভোরের জন্য অপেক্ষা করছিল হরিণ? তার কারণ ভোরবেলা হলেই সূর্য উঠবে, আলো প্রকাশিত হবে, আর চিতাবাঘিনী তার নিজের গর্তের মধ্যে প্রবেশ করবে। হরিণটা তার নিজের জীবনে আরেকটি দিন পাবে, আরেকটি দিন সে উপভোগ করতে পারবে। ভোর হয়ে গেলে তাকে যারা আক্রমণ করতে এসেছিল তারা চলে যাবে, সে নতুন করে জীবন ফিরে পাবে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে ভোরের জন্য কেন অপেক্ষা করছিল? কারণ ভোর হলে পরে আলো আসবে, আর তার ফলে যে চিতাবাঘিনী তাকে তাড়া করেছিল সে আলোতে শিকার করবে না, অন্ধকারে শিকার করে, তাই সে তার গর্তের মধ্যে প্রবেশ করবে। এসেছে সে ভোরের আলোয় নেমে। ভোরবেলায় যখন আলো হয়েছে, সূর্য উঠবে, সেই ভোরের আলোয় নেমে এসেছে কে? চিতাবাঘিনী নয়, কে? হরিণ। সেই সুন্দর বাদামি হরিণ ভোরবেলার আলোতে নেমে এসেছে। সে ভোরবেলায় আলোয় নেমে এসে ভাবলো কি, আমাকে আর কেউ আক্রমণ করবে না, আমি আজের দিনটাকে উপভোগ করতে পারবো। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কে খাচ্ছে? হরিণটি। সারা রাত ক্লান্ত পরিশ্রান্ত জীবনের ভয় ঝুঁকিকে অতিক্রম করে ভোরবেলায় উপস্থিত হয়েছে। এখন ক্লান্ত শরীরে সে কী করছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, বাতাবি লেবুর কচি পাতা যেমন রং হয় সেরকম পাতাযুক্ত ঘাস এখন সেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামলো। যখন তার ঘাস খাওয়া হয়ে গেল তখন সে কী করলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে তীক্ষ্ণ বেগে, সেই নদীর জলে সে নামলো। সারা রাত ক্লান্ত, নদীর জলে নেমে কি শরীরটাকে ঠান্ডা করছে, শরীরকে নদীর জলের শীতলতা অনুভব করছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সে কে? সেই হরিণটি। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। লাইনটার মানে কি? ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে, ঘুমহীন মানে কি? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে সে বাঁচিয়ে বাঁচিয়ে বেরিয়েছে, সারা রাত তার ঘুম হয়নি, তাই ঘুমহীন ক্লান্ত কেন? ঘুরে বেরিয়েছে বলে ক্লান্ত। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য, স্রোতের জল প্রবাহিত হচ্ছে, শরীরটাকে স্রোতের মধ্যে সে ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দিয়ে কি স্রোতের জল প্রবাহিত হচ্ছে যখন, ঠান্ডাটাকে শরীরে কি অনুভব করছে, শরীরটাকে কিছুটা কি আরাম দিচ্ছে, একটা আবেশ দেওয়ার জন্য। আবেশ মানে আরাম দেওয়ার জন্য। এরপরে কি দেখলাম? অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, হিম ঠান্ডা কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। মাতৃগর্ভে সন্তান থাকে, সন্তান যখন জন্মগ্রহণ করে মাতৃগর্ভের অন্ধকারকে ভেদ করে সে আলোর মধ্যে প্রবেশ করে। জরায়ু ছিঁড়ে মাতৃগর্ভে সন্তানের সঙ্গে মাতৃগর্ভের সংযোগ থাকে তার নাভির সঙ্গে। সে মাতৃগর্ভের জরায়ু ছিঁড়ে সন্তান যেমন আলোর মধ্যে বেরিয়ে আসে, এখানে কি অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস হবার জন্য। এখানে অন্ধকার থেকে যেন বেরিয়ে এসেছে কে? ওই বাদামি হরিণটি। যেমন করে সন্তান মাতৃগর্ভ থেকে মাতৃগর্ভের অন্ধকারকে ছিন্ন করে, মাতৃবন্ধনকে ছিন্ন করে এই পৃথিবীর আলো দেখে, ঠিক সেরকম হরিণটি ভোরবেলার অন্ধকারকে ছিন্ন করে, এই রাত্রের অন্ধকারকে ছিন্ন করে ভোরের আলো এসে নেমে এসেছে। কিংবা বলতে পারি সূর্যের আলো কি হয়েছে? অন্ধকারকে ছিন্ন করে আলোর মধ্যে প্রবেশ করেছে। এরকম
একটা নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, একটা নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে দেখো। এই নীল আকাশের নিচে সকালবেলা হয়েছে, আকাশে নীল হয়েছে, এই সূর্যের সোনার বর্ষার মতো। সূর্য রং উজ্জ্বল, আমরা জানি, সোনা আরও বেশি উজ্জ্বল, বর্ষা ধারালো একটি অস্ত্র। সূর্য তো উজ্জ্বল, সোনা কি আরও বেশি উজ্জ্বল, সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। তার মানে হচ্ছে হরিণটা সারা রাত ক্লান্ত ছিল, ভোরের আলোয় বেরিয়ে এলো, সে কচি বাতাবিলের মতো ঘাস খেয়েছে, শরীরটাকে নদীর জলে এসে আবেশ দিয়েছে, আরাম করেছে। এখন তার ইচ্ছে হয়েছে কি, তার ইচ্ছে হয়েছে সূর্যের মতো, সোনার মতো, বর্ষার মতো উজ্জ্বলভাবে জেগে উঠব। আর জেগে উঠে আমি কি করব? আমি আমার রূপ দিয়ে, আমি আমার সৌন্দর্য দিয়ে কি করব? সাহসে সাধে, সাধে মানে ইচ্ছে হয়, সৌন্দর্যে আমি আমার সৌন্দর্য দিয়ে হরিণীর পর হরিণীকে, ওটা কি পুরুষ হরিণ ছিল, এটা কি হরিণী, মানে বিভিন্ন হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য আমি কি করব? আমার এই সুন্দর শরীরকে এমন করে প্রকাশ করব সোনার বর্ষার মতো, যে একটার পর একটা হরিণী, মানে মেয়ে হরিণ, হরিণী কি করবে? আমার রূপ দেখে আকৃষ্ট হবে, আমার কাছে এগিয়ে আসবে। অর্থাৎ যে হরিণ রাত্রে জীবনের ঝুঁকি নিয়ে সারা রাত ঘুরে বেরিয়েছে, হয়তো জীবনে এই মুহূর্তেই চলে যেতে পারে, কিন্তু কপাল ভালো, ভোরের আলো এসে নেমে এসেছে, ঘাস খেয়েছে, শরীরকে আরাম দিয়েছে। এখন তার ইচ্ছে হয়েছে কি, তার রূপ দিয়ে, তার যৌবন দিয়ে একটার পর একটা হরিণীকে কি করবে? চমক লাগিয়ে দেওয়ার জন্য, চমক লাগিয়ে দেবো আমি আমার রূপ দিয়ে, নারী হরিণদের চমক লাগিয়ে দেব। এরকম তার ইচ্ছে হয়েছে। কার ইচ্ছে হয়েছে? হরিণের ইচ্ছে হয়েছে। এরকম যখন তার ইচ্ছে হয়েছে, তখন আমরা কি দেখলাম কবিতার মধ্যে? একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। অদ্ভুত কেন? কারণ জঙ্গলের মধ্যে এরকম শব্দ বেমানান, এরকম শব্দ হওয়া উচিত ছিল না, কিন্তু সেই শব্দ হয়েছে। যে শব্দ জঙ্গলের মধ্যে বেমানান, সেই শব্দকে বলা হয়েছে অদ্ভুত শব্দ। শব্দটি কিসের? পড়তে থাকো। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। যে নদীর জলে হরিণটা ছিল, হঠাৎ দেখলাম কি, সেই নদীর জলটা মচকা ফুল, লাল রঙের ফুল পাপড়ির মতো লাল হয়ে উঠলো। অদ্ভুত হওয়ার সঙ্গে নদীর জল লাল হওয়ার সম্পর্কটা কি? সম্পর্কটা আর দু লাইন পড়লে পরে বুঝতে পারবে। শব্দ উঠলো, তারপর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো কি হয়ে গেল? লাল রং হয়ে গেল। আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। কি বুঝতে পারলাম? যে হরিণের জীবনে মনে ইচ্ছে জেগেছিল হরিণীদেরকে চমক লাগিয়ে দেবে, সে যখন স্বপ্ন দেখছিল, আরেকটি দিন যখন তার সামনে উপস্থিত হলো, সেই দিনটি কিন্তু তার জন্য ছিল না। সে ভেবেছিল দিনটা আমার, তার জন্য ছিল না। একদল এই আধুনিকতার যুগে এই সভ্য মানুষরা, যারা টেরিকাটা মানুষের দল, যারা মাথায় সিথি করে, টেরিকাটা মানে সিথি করা, শিক্ষিত, তারা মাঝে মাঝে জঙ্গলে বের হয়, তারা শিকার করতে বের হয়। তাদের কাছে এই সব প্রাণীদের জীবনের কোনো মূল্য থাকে না। এই সব স্বার্থপর ভোগবাদী মানুষের গুলিতে হরিণটি প্রাণ হারিয়েছে, আর তার ফলে নদীর জল লাল হয়েছে। সেই মৃত হরিণের মাংস কি করেছে? আগুন জ্বললো আবার, মানে কি নতুন করে আগুন জ্বলে উঠেছে। আবার কেন? প্রথম আগুন কোথায় জ্বলেছিল? দেশওয়ালিরা শরীর গরম করার জন্য জ্বেলেছিল। দ্বিতীয় আগুন জ্বলে উঠলো কিসের জন্য? হরিণের মাংস রান্নার জন্য। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। সেই যে হরিণটা স্বপ্ন দেখছিল, সেই হরিণকে আমরা স্বার্থপর ভোগবাদী মানুষ কি করলাম? হত্যা করলাম। হত্যা করে কি করলাম? তার মাংস তৈরি করে ফেললাম খাওয়ার জন্য, ভোগ করার জন্য। তাই কবি বলছেন, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। যে মানুষগুলো হত্যা করেছে, তারা বন্দুকটা পাশে রেখে দিয়েছে ঘাসের উপরে, আর আকাশের নিচে বসে কি করছে? অনেক শিশির ভেজা গল্প। আর এতক্ষণ তারা কাটিয়েছে শিশিরের মধ্যে, কেমন করে কাটিয়েছে, কি করে তারা হরিণকে হত্যা করলো, কি করে তার মাংস এখন ভক্ষণ করছে, সেসব খাচ্ছে, ভাবছে। শিশির ভেজা গল্প, পুরাতন গল্প তারা করছে। আর কি? সিগারেটের ধোঁয়া। তারা মাংস খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তো ভোগবাদী মানুষ।
ভোগবাদী মানুষের কাছে অন্য কোনো প্রাণীর জীবনের কোনো মূল্য থাকে না, মানুষের জীবনেরই মূল্য থাকে না। ভোগবাদী না আমি আমার, এর বাইরে তারা কিছু বোঝে না। সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, আমরা কি দেখতে পেলাম? টেরি কাটা মানুষ, অর্থাৎ টেরি কাটা মানে চুলের সিধেই করা যাকে বলা হয়। টেরি কাটা কয়েকটা মানুষ, টেরি কাটা মানুষগুলো কি করেছে? এই শিকার করেছে। টেরি কাটা কেন বললেন কবি? কারণ শিক্ষিত মানুষরা চুল আঁচড়ায়, শিক্ষিত মানুষরা টেরি কাটে। টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, ঘাসের মধ্যে কয়েকটা বন্দুক পড়ে আছে এলোমেলো ভাবে। হিম মানে ঠান্ডা, নিস্পন্দ নিরাপরাধ ঘুম। কবি কেন বললেন নিস্পন্দ নিরাপরাধ ঘুম? নিস্পন্দ মানে যা চুপচাপ, নিরাপরাধ ঘুম। নিরাপরাধ ঘুম কেন বললেন? কারণ এখানে যে হরিণটি মারা গিয়েছে সেই হরিণের কোনো দোষ ছিল না। ভোগবাদী মানুষের লেলিহান শিখায় তার জীবন চলে গেছে। তাই হরিণটি মারা যাওয়ার পর সে একদম চিরতরে ঘুমিয়ে গেছে। তাই কবি বলছেন হিম নিস্পন্দ, কোনো অপরাধ ছিল না হরিণের, তাই নিরপরাধ ঘুম। এ ঘুমকার হরিণের ঘুম। এখানে কবিতাটি শেষ। কবি এই কবিতার মধ্য দিয়ে দুটো ভোরের কথা তুলে ধরেছেন। প্রথম ভোর সৌন্দর্যময় ভোর, দ্বিতীয় ভোর সৌন্দর্য হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর ভোগবাদী মানুষের পাল্লায় পড়ে সে ভোর কোনো এক হরিণের জীবনে সুন্দর হয়ে ওঠেনি। এই হলো আমাদের শিকার কবিতার মূল আলোচ্য বিষয়, মূল বিষয়বস্তু। কবিতাটি ভালো করে পড়বে। যদি কোনো লাইনে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন।